বাসার করিডোর দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে জঙ্কুক। পরনে ফর্মাল শার্ট, চোখে চশমা। তাকে দেখলেই সবাই ভয়ে ততষ্ট থাকে, কিন্তু একজনের ক্ষেত্র নিয়মটা ভিন্ন। 17 বছর বয়সী তে জঙ্কুকের পথ আগলে দাঁড়ালো। আমি তোমাকে ভালোবাসি জঙ্কুক ভাইয়া। তের কণ্ঠে এক বুক সাহস আর চোখে জল। জঙ্কুক থমকে দাঁড়ালেন, কপালে ভাঁজ ফেলে রাগী স্বরে বলল, কি বলি তুই? তোর মাথা ঠিক আছে তো? তে দমে যাওয়ার পাত্রী নয়। সে পাল্টা প্রশ্ন করলো, কেন? আমি কি ভুল বলেছি? যা সত্যি আমি তো সেটাই বললাম। জঙ্কুকের মেজাজটা এবার চড়ে গেল। তুই এখান থেকে যা তে, আমার মাথা গরম করাস না। জঙ্কুক ভাইয়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তের গলায় এবার কান্নার সুর। জঙ্কুক চিৎকার করে বলে উঠল, এক কথা বারবার শুনতে ভালো লাগে না তে, তুই যাবি এখান থেকে? তের ঠোঁট উল্টে এলো অভিমানে। জঙ্কুক রাগে গজগজ করতে করতে বলল, তুই অনেক ছোট, এসব পাগলামি মাথা থেকে বের কর। এরপর যদি এইসব আজে বাজে কথা বলেছিস তবে চর মেরে সব দাঁত ফেলে দেবো বিয়াদব মেয়ে। তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার বড় বড় চোখের কোণে জল চিকচিক করছে। জঙ্কুক চলে যেতে গিয়েও থামলো। আমি তোর বয়সে অনেক বড়, খেয়াল আছে? যা পড়তে বস গিয়ে। ঠিক তখনই জঙ্কুকের মা জিনের ডাক শোনা গেল নিচ থেকে। টেমা, একটু নিচে আয় তো মা। তে আর কথা না বাড়িয়ে চোখের জল মুছে নিচে নেমে এলো। জিন ওকে দেখে হাসি মুখে বলল, মা, আয়ুকে একটু আমার কাছে আসতে বলতো, আমার হাতে অনেক কাজ, না হলে আমি নিজেই যেতাম। তে একটু স্ল্যান হেসে বলল, আচ্ছা মামুনি, তুমি চিন্তা করো না, আমি এখনই আম্মুকে পাঠাচ্ছি। জঙ্কুক আর তের বাসা পাশাপাশি। জঙ্কুকের বাবা আরএম এবং তের বাবা জেহব, দুইজনাই ছোটবেলার প্রাণের বন্ধু। জেহব ভালোবাসে আরএমের বোন আয়ুকে বিয়ে করেছেন। সেই সুবাদে জঙ্কুক আর তে ফুফাতো ভাই বোন। তাদের সম্পর্কটা অনেক গভীর, কিন্তু তের মনে যে অন্য কোনো সম্পর্ক দানা বেঁধেছে সেটা বড়রা কেউ জানে না। বাসায় ফিরে আম্মুকে মামুনির খবর দিয়ে নিজের রুমে চলে গেল তে। দরজা বন্ধ করে ফোন দিল তার প্রাণপ্রিয় বান্ধবী জিমিনকে। ওপাশ থেকে জিমিন ফোন ধরতেই তে কান্নায় ভেঙে পড়ল। জিমিন উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তে, কাঁদছিস কেন? তে কান্না ভেজা গলায় বলল, জিমিন, জঙ্কুক ভাই আমাকে ভালোবাসে না রে, আমি আর পারছি না। জিমিন সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হ, দেখবি একদিন জঙ্কুক ভাইয়া ঠিকই তোর ভালোবাসা বুঝবে। কাল কলেজে আয়, সামনাসামনি কথা হবে। এখন রাখি, সুগা ডাকছে। সুগা আর জিমিনের বিয়ে হয়ে গিয়েছে কিছুদিন আগে। সুগাউতের কলেজের একজন টিচার এবং জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। বিকেলে আয়ু জিনের বাসায় এলো। জিন এক চাঞ্চল্যক খবর দিল, আয়ু, বলছিলাম কি, জঙ্কুকের জন্য কাল মেয়ে দেখতে যাব, তুই সাথে চল না। আয়ু খুশি হয়ে রাজি হলো। এতে জিজ্ঞাসা করার কি আছে ভাবি, আমি জিহবকে বলে দেব ও যেন কাল অফিসে না যায়। রাতে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছে। আরএম গম্ভীর গলায় বললেন, জঙ্কুক, কাল বিকেলে রেডি থেকো, আমরা মেয়ে দেখতে যাব তোমার জন্য। গঙ্গিয়র মেয়ে লিসার সাথে তোমার বিয়ের কথা চলছে। গলায় খাবার আটকে গেল তের। লিসা, তার মানে জঙ্কুক ভাইয়া অন্য কারোর হয়ে যাবে। চোখের পানি উপচে পড়তে চাইলো, কিন্তু সে নিজেকে সামলালো। জিন থেকে লক্ষ্য করলো, দেখছে তে খাচ্ছে না, তাই জিজ্ঞাসা করলো, তেমা, খাচ্ছিস না কেন? তে কোনো মতে বলল, খাচ্ছি তো মামুনি। কিন্তু তার আর গলা দিয়ে ভাত নামছিল না। আচমকা প্লেট ঠেলে দিয়ে সে উঠে দাঁড়ালো। আমি আর খেতে পারছি না, আমি রুমে যাচ্ছি। সবাই অবাক হয়ে তের চলে যাওয়া দেখলো। জঙ্কুক শুধু একবার শান্ত চোখে তের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। রাতে জঙ্কুক ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তে তার রুমে ঢুকলো। জঙ্কুক একবার তাকিয়ে আবার কাজে মন দিল। জঙ্কুক ভাইয়া, আমার অনুভূতি কি তোমার কাছে কোনো দাম নেই? তে শান্ত, কিন্তু তের কণ্ঠটা ভাঙা। জঙ্কুক ল্যাপটপ বন্ধ না করেই বলল, তোকে আগেও বলেছি, আমি তোকে ভালোবাসি না, তুই অনেক ছোট, আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করিস না। নিজের রুমে গিয়ে ঘুমা, কাল ক্লাস আছে। তে এবার চিৎকার করে কেঁদে উঠল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না ভাইয়া, প্লিজ এমন করো না। তে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, যা এখান থেকে। জঙ্কুকের ধমক খেয়ে তে ফোপাতে ফোপাতে নিজের রুমে চলে গেল। কান্নায় বালিশ ভিজিয়ে একসময় সে ঘুমিয়েই পড়ল। মধ্যরাতে জঙ্কুকের চোখে ঘুম নেই, ছটফট করছে বিছানাতে। বিছানা ছেড়ে উঠল তিনি। পা টিপে টিপেতে রুমে গিয়ে দেখলো মেয়েটা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে তখনও অশ্রুবিন্দু জমে আছে। জঙ্কুক তের মাথার কাছে বসলো। পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে মনে মনে বলল, তে, আমি জানি তুই আমাকে কতটা চাস, কিন্তু আমাদের বয়সের এই পার্থক্য, এই সমাজ, আমি চাইলেও তোকে নিজের করে নিতে পারছি না। কারণ আমিও যে তোকে অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ করার অধিকার হয়তো আমার নেই। তারপর তের কপালে একটা চুমু দিয়ে বলল, আমি তোকে অনেক ভালোবাসি তে,
কিন্তু বলতে পারছি না কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তোর এই পাগলামি আমাকে দিন দিন আমি পাগল হয়ে যাচ্ছি। তে আমি কি করে বোঝাবো তোকে? কথাটা বলেই জাংকুক চলে যায় তার ঘরে। পরের দিন সকালে তে দ্রুত রেডি হয়ে নিল। নাস্তা না করেই সে জিন আর আয়ুকে এড়িয়ে কলেজে চলে এলো। তার মন আজ পাথরের মতো ভারী। কলেজে গিয়ে জিমিনের পাশে ধপ করে বসে পড়ল তে। তার চোখ দুটো ফোলা। জিমিন কিছু বলার আগেই তে শূন্য দৃষ্টিতে ক্লাসের ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে রইল। আজ থেকে তার লড়াইটা হয়তো আরো কঠিন হতে চলেছে। পরের দিন বিকেলে জাংকুকদের বাড়িতে এক গম্ভীর অথচ উৎসবমুখর পরিবেশ। লিসাদের পরিবার আসার কথা। জাংকুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম আটকাচ্ছে, কিন্তু তার মনে আছে পাশের বাড়ির ওই জ্বালানাটাই, যেখান থেকে একটা মেয়ে রোজ উকি দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। ড্রয়িং রুমে আরএম, জিন, জিহব এবং আয়ু বসে আছে। লিসা তার বাবা মায়ের সাথে এসেছে। লিসা দেখতে অনেক সুন্দরী, বুদ্ধিমতী এবং মার্জিত। সেও একটি কলেজের লেকচারার হিসেবেই কাজ করছে। জিন হাসি মুখে বলল, জাংকুক এদিকে এসো বাবা, লিসার সাথে আলাপ করো। জাংকুকের অনিচ্ছার সত্ত্বেও সোফায় এসে বসলো। লিসা লাজুক হেসে জাংকুকের দিকে তাকালো। লিসার বাবা গঙ্গিও বললেন, আমাদের লিসা তো জাংকুকের কথা অনেক শুনেছে, ওরা চাইলে আলাদাভাবে একটু কথা বলতে পারে। আরএম সম্মতি দিলেন। জাংকুক আর লিসা বারান্দায় গিয়ে দাঁড়ালো। লিসা কথা শুরু করলো, জাংকুক আমি জানি এই বিয়েটা আমাদের দুই পরিবারের কতদিনের ইচ্ছে। তোমার কি কোনো আপত্তি আছে? জাংকুক আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসলে এখন ক্যারিয়ার নিয়ে বেশি ভাবছি লিসা। বিয়ে নিয়ে এখনো আমি প্রস্তুত নই। লিসা একটু অবাক হয়ে বলল, কিন্তু তোমার তো বয়স 29 বছর, আর আমরা তো একে অপরকে চিনিও অনেক দিন ধরেই। তোমার কি অন্য কাউকে পছন্দ? জাংকুক চুপ করে রইল। ঠিক সেই মুহূর্তে তের প্রবেশের শব্দ শোনা গেল। তে কলেজ থেকে ফিরে সোজা জাংকুকদের বাসায় এসেছে। তার চোখের নিচে কালি, মুখটা ফ্যাকাশে। তে ড্রয়িং রুমে লিসাকে দেখে থমকে দাঁড়ালো। লিসা জাংকুকের খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে। দৃশ্যটা তের কলেজায় তীরের মতো বিঁধল। সে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠল, মামুনি, এই মেয়েটা এখানে কেন? সবাই চমকে উঠল। আয়ু ধমক দিয়ে বলল, তে বড়দের সামনে এভাবে কথা বলতে নেই। ও জাংকুকের হবু বউ। হবু বউ মানে? জাংকুক ভাই শুধু আমার। তের গলায় পাগলামি স্পষ্ট। সে দৌড়ে বারান্দায় গিয়ে লিসার সামনে দাঁড়ালো। আপনি চলে যান এখান থেকে, আমার ভাইয়াকে আপনি পাবেন না। জাংকুক রাগে জ্ঞান হারালো। সবার সামনেই তের এই আচরণ তাকে লজ্জিত করে তুলল। তিনি তের হাত চেপে ধরে গর্জন করে উঠলেন, তে লিমিট ক্রস করিস না, রুমে যা বলছি। তে জাংকুকের হাত ছড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন যাব? তুমি তো কাল রাতে আমার কপালে হাত বুলিয়ে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তবে আজ কেন অন্য মেয়ের সাথে বিয়ের কথা বলছো? পুরো ড্রয়িং রুমের পিনপতন নীরবতা। লিসার বাবা মা একে অপরের দিকে তাকাচ্ছেন। আরএম গম্ভীর হয়ে দাঁড়িয়ে পড়ল। জাংকুকের বুকটা ধক করে উঠল। সে কি ঘুমের ঘোরে সত্যি কথাগুলো বলে ফেলেছিল? লিসার বাবা অপমানিত বোধ করে উঠে দাঁড়ালেন। আরএম, তোমাদের বাড়িতে এসব কি হচ্ছে? আমরা বরং আজ আসি, এসব মিটে গেলে জানিও। লিসারা চলে যাওয়ার পর বাড়িতে এক ভয়াবহ নীরবতা নেমে এলো। জিহব আর আয়ু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরএম জাংকুকের সামনে এসে দাঁড়ালো। জাংকুক, তে যা বলছে তা কি সত্যি? আরএমের কণ্ঠস্বরে বজ্রের মতো কঠোরতা। জাংকুক মাথা নিচু করে রইল। তে তখনও পুপিয়ে কাঁদছে। জিহব মেয়ের হাত ধরে বলল, তে তুই বাড়ি চল, তোর জন্য আজ আমার বন্ধুর সামনে আমার মাথা নিচু হয়ে গেল। তে কান্না ভেজা চোখে জাংকুকের দিকে তাকালো, কিন্তু জাংকুক একটি শব্দও করলো না। সে যেন পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছে। পরের দিন কলেজে তে আর জিমিন লাইব্রেরিতে একা কর্নারে বসে আছে। তের পুরো শরীর কাঁপছে ভয়ে। কাল রাতের পর জাংকুক ভাইয়া তাকে একটা ফোনও করেনি, এমনকি মেসেজও দেয়নি। জিমিন বলল, তে তুই কাজটা একদম ঠিক করিসনি। বড়দের সামনে ওভাবে বলায় জাংকুক ভাইয়া অনেক বিপদে পড়েছে। আমি কি করব জিমিন? আমি ওকে হারাতে পারবো না। ঠিক তখনই সুগা জাংকুকের বেস্ট ফ্রেন্ড সেখানে এলো। তার মুখ খুবই গম্ভীর। তিনি তের সামনে বসে বলল, তে জাংকুক আজ কলেজে আসেনি। ও গত রাত থেকে নিজের রুমে তালা মেরে বসে আছে, কারোর সাথে কথা বলছে না। তে আটকে উঠল। কেন সুগা ভাইয়া? ও কি আমার উপর খুব রেগে আছে? সুগা দীর্ঘ শ্বাস ফেলে বলল, রাগ নয় তে, ও অপরাধ বোধে ভুগছে। ও আসলে তোকে ভালোবাসে, কিন্তু এই সমাজ আর বয়সের পার্থক্যের কথা ভেবে ও নিজেকে শেষ করে দিচ্ছে। তুই যদি ওর জীবন থেকে না সরে যাস, তবে ও হয়তো পাগল হয়ে যাবে।
তের পৃথিবীটা যেন দুলে উঠল। সে কি তবে জাঙ্কুকের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে? সুগার কথাগুলো তের কানে বারবার বাজতে লাগলো। তুই যদি ওর জীবন থেকে সরে না যাস তবে ও হয়তো পাগল হয়ে যাবে। তে সারা রাত ভাবলো। সে সিদ্ধান্ত নিল জাঙ্কুকের সম্মানের জন্য সে কয়েকদিনের জন্য জিমিনদের বাসায় চলে যাবে। পরের দিন সকালে সে কাউকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে জিমিনদের বাসায় চলে গেল। তার মনে হলো দূরত্ব হয়তো জাঙ্কুককে শান্ত করবে। এদিকে জাঙ্কুক যখন জানলো তে বাড়িতে নেই তখন তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এতদিন সে তেকে দূরে সরিয়ে দিতে চেয়েছে, কিন্তু আজ যখন সে সত্যিই নেই তখন জাঙ্কুক বুঝতে পারল তার অস্তিত্বের কতটা জুড়ে ওই মেয়েটা ছিল। এভাবেই কেটে গেল 3 দিন। বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে। জাঙ্কুক আর সহ্য করতে না পেরে সে বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে জিমিনদের বাসায় পৌঁছালো। জিমিন দরজা খুলতেই জাঙ্কুক ভিজে একাকার অবস্থায় ভেতরে ঢুকলো। তে কোথায়? জাঙ্কুকের কণ্ঠে হাহাকার। তে করিডোর দিয়ে আসছিল। জাঙ্কুককে এই অবস্থায় দেখে সে স্তব্ধ হয়ে গেল। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরল। তার শরীরের হিমশীতল পরশে তে কেঁপে উঠল। কেন চলে এসেছিস? আমাকে মেরে ফেলার জন্য? জাঙ্কুক তের কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। তে অবাক হয়ে বলল, তুমি তো এটাই চেয়েছিলে ভাইয়া। না, আমি ভুলছিলাম। বয়স, সমাজ সব মিথ্যে। তোকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারছি না তে। আমি তোকে অনেক ভালোবাসি। বৃষ্টির শব্দের মাঝে জাঙ্কুকের এই স্বীকারোক্তি তের কানে অমৃতের মতো লাগলো। জাঙ্কুক তের মুখটা দুহাতে তুলে ধরলো। তার চোখের জল তের গালে মিশে একাকার হয়ে গেল। সেই রাতে বৃষ্টির শব্দের মাঝে দুই হৃদয়ের দূরত্ব ঘুচে গেল। জাঙ্কুক তেকে নিয়ে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে আরএম, জিহব, জিন সবাই বসেছিল। সবার মুখ গম্ভীর। জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে সবার সামনে দাঁড়ালো। আব্বু, আমি লিচাকে বিয়ে করতে পারবো না। আমার জীবনের তের জায়গা অন্য কেউ নিতে পারবে না। জব চিৎকার করে বলে উঠল, জাঙ্কুক, ও তোমার ছোট বোন হয় সম্পর্কে লোকে কি বলবে? জাঙ্কুক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, রক্তের সম্পর্ক আমাদের নেই। আর লোকে কি বলবে তার চেয়ে আমার কাছে তের চোখের জল বেশি মূল্যবান। যদি আপনারা অনুমতি না দেন তবে আমি ওকে নিয়েই চলে যাব। আরএম কিছুক্ষণ চুপ করে থেকে জিনের দিকে তাকালেন। জিন আলমারি থেকে একটি পুরনো গহনার বক্স বের করে আনলো। তিনি তের সামনে গিয়ে বলল, আমি জানতাম একদিন এই দিনটা আসবে। তের প্রতি জাঙ্কুকের টান আমি ওর চোখ দেখলেই বুঝতাম। জিহব আর আরএম একে অপরের দিকে তাকালো। তাদের বন্ধুত্ব তো আরও মজবুত হওয়ার সুযোগ পেল। আরএম একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, ঠিক আছে, হার মানলাম তোমাদের জেদের কাছে। পুরো বাড়ি আলোকসজ্জায় সেজেছে। আজ জাঙ্কুক আর তের বিয়ে। পুরো বাড়িতে এখন খুশির জোয়ার। মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আয়োজন করা হয়েছে। জাঙ্কুক পরেছে সাদা শেরওয়ানি আর মাথায় রাজকীয় পাগড়ি। আর তে সেজেছে মেরুন রঙের ভারী কাজের লেহেঙ্গা। বড় একটা ওড়নায় ঢাকা তের মুখটা যেন স্বর্গের অপ্সরার মতো লাগছে। কাজী সাহেব এলো। সাক্ষীদের উপস্থিতিতে জাঙ্কুক দরাজ করায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল। এরপর তের রুমে গিয়ে দরজার ওপার থেকে তের অনুমতি নেওয়া হলো। তে কম্পিত কণ্ঠে বলল, কবুল। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে মহরনা সম্পূর্ণ হলো। বড়দের দোয়া আর সবার হাসি মুখের মাঝে জাঙ্কুক আর তের এখন আইনত ও ধর্মীয়ভাবে স্বামী স্ত্রী। জাঙ্কুকের রুমটি আজ নতুন করে সাজানো হয়েছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার তীব্র সুবাসে চারপাশ মোমো করছে। বিছানার ওপর ছড়ানো লাল গোলাপের পাপড়ি। তে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার ঘোমটা টানা, দুহাত দিয়ে লেহেঙ্গার কোণাটা শক্ত করে ধরে রেখেছে। তার হৃদয় পিণ্ড যেন আজ নিজের নিয়ম ভাঙছে। বুকের ধুকপুকানি বাইরে থেকেও শোনা যাচ্ছে। ধীরে ধীরে দরজা খোলার শব্দ হলো। জাঙ্কুক ঘরে ঢুকে দরজা আলতো করে লক করে দিল। জাঙ্কুকের পায়ের শব্দ তের হৃদয় স্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছে। জাঙ্কুক এসে তের একদম পাশে বসলো। সারা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। জাঙ্কুক পরম মমতায় তের ঘোমটাটা সরিয়ে দিল। তের কাজল কালো চোখ দুটি নিচের দিকে নামানো, লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে। জাঙ্কুক তের চিবুক ধরে মুখটা একটু উঁচু করলো। আমার দিকে তাকাও তে। জাঙ্কুকের কণ্ঠস্বর আজ অনেক বেশি গম্ভীর আর মায়াবী। তে চোখ তুলে তাকালো। জাঙ্কুকের চোখে আজ কোনো রাগ নেই, আছে এক সমুদ্র ভালোবাসা। জাঙ্কুক তের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আজ থেকে তুমি শুধু আমার। এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি। আমাকে মাফ করে দাও। তে ডুকরে কেঁদে ওঠে জাঙ্কুকের বুকে মুখ লুকালো। আমি ভেবেছিলাম তোমাকে কোনোদিন পাবো না ভাইয়া।
জাংকুকের চুলে বিলি কেটে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। আর ভাইয়া বলে ডাকবে না সোনা, আমি এখন তোমার স্বামী হই। জাংকুক আস্তে করে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কি জানো এই লাল পোশাকে তোমাকে কতটা মায়াবী লাগছে? আমি আজ নিজেকে সামলাতে পারছি না। তের লজ্জা যেন আরো বেড়ে গেল। জাংকুক আলতো করে তের কানের দুলটা সরিয়ে দিয়ে সেখানে ঠোঁট ছোঁয়ালো। তের সারা শরীরে এক শিহরণ বয়ে গেল। জাংকুক তের হাত থেকে মেহেদির ঘ্রাণ নিল এবং প্রতিটি আঙুলের মাথায় আলতো করে চুমু খেলো। ঘরের আলোটা আবছা হয়ে এলো। জাংকুক থেকে আরো নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিল। তের কোমরে জাংকুকের হাতের শক্ত বাঁধন আরো তপ্ত নিঃশ্বাস থেকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। বাইরে তখনও হালকা বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতর দুজন ব্যাকুল হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে এক নিবিড় রোমান্টিক আবেশে। পরের দিন সকালে যখন তের ঘুম ভাঙলো, সে দেখলো জাংকুক এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তের চুলে রোদের আভা পড়ে এক স্বর্গীয় আবেশ তৈরি করছে। জাংকুক তের কপালে আলতো করে চুমু দিয়ে বলল, শুভ সকাল আমার অর্ধাঙ্গিনী। তে মিষ্টি করে হেসে জাংকুকের বুকে মাথা রাখলো। তাদের দীর্ঘ লড়াই, মান অভিমান আর সমাজের ভয়ে আজ জয়ী হয়েছে ভালোবাসার কাছে। জাংকুক কলেজের টিচার হিসেবে তার দায়িত্ব পালন করবে ঠিকই, কিন্তু দিন শেষে তার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট আর জীবনের সঙ্গিনী হিসেবে তে সারা জীবন তার পাশেই থাকবে। আর জাংকুক আর তের জন্য হানিমুনের টিকিট বুক করেছিল। আজকেই তাদের ফ্লাইট। তেকুক বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। জাংকুক তের হাত এমনভাবে ধরে আছে যেন তের হাতটা ছেড়ে দিলেই তে পালিয়ে যাবে। বিকেলবেলা তারা মালদ্বীপে পৌঁছালো। সমুদ্রের ওপর বিলাসবহুল রিসোর্ট, চারিদিকে কাছের দেওয়াল যেখান থেকে দেখা যায় নিচের নীল পানি। তে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছিল, তখনই জাংকুক পেছন থেকে এসে তেকে জড়িয়ে ধরলো। জাংকুকের ঠোঁট তের কাঁধে আলতো স্পর্শ করলো। সে ফিসফিস করে বলল, এখানে কেউ নেই তে, শুধু তুমি আর আমি। আজ এই নীল জলরাশি আমাদের প্রেমের সাক্ষী হবে। তে লজ্জায় চোখ বুঝে জাংকুকের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিল। রাত বাড়ার সাথে সাথে সমুদ্রের গর্জন আরো তীব্র হচ্ছিল। জাংকুক রুমের আলো নিভিয়ে শুধু কিছু সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে দিল। মোমবাতির হালকা হলদেটে আলোয় তের ফর্সা শরীরটা যেন সোনার মতো জ্বলজ্বল করছিল। তে আজকে একটি পাতলা সিল্কের নাইট ড্রেস পরেছে, যা তার শরীরের প্রতিটি ভাঁজকে আরো স্পষ্ট করে তুলছে। জাংকুক ধীরে পায়ে তের কাছে এগিয়ে এলো। তার চোখে আজ ক্ষুধার্ত এক প্রেমিকের নেশা। সে তের কোমর জড়িয়ে ধরে তাকে বিছানার দিকে নিয়ে গেল। জাংকুক, তের ঠোঁট কাঁপছিল। জাংকুক তার আঙুল তের ঠোঁটে রেখে থামিয়ে দিয়ে বলল, আজ কোনো কথা নাই তে, শুধু অনুভব করো। জাংকুক তের গায়ের থেকে পাতলা ওড়নাটা সরিয়ে দিতেই তের বুকটা ধড়ফড় করে উঠল। জাংকুকের তপ্ত নিঃশ্বাস তের গলায়, কানে আর ঘাড়ে এক বিন্দুর শিহরণ বয়ে দিচ্ছিল। জাংকুক তের কানের লতি কামড়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। তের সারা শরীর জাংকুকের স্পর্শে বিদ্যুৎ তরঙ্গের মতো কাঁপতে লাগলো। জাংকুকের ঠোঁট যখন তের ঠোঁটের ওপর প্রবলভাবে চেপে বসলো, তখন তের মনে হলো সে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। এক দীর্ঘ গভীর এক তৃষ্ণার্ত চুম্বনে তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল। জাংকুকের হাত তের শরীরের প্রতিটি অংশে বিচরণ করছিল, যেন সে তার নিজের সাম্রাজ্য জয় করছে। বিছানার নরম চাদরে জাংকুক তেকে শুয়ে দিল। মোমবাতির আলোয় জাংকুকের সুঠাম দেহ আর তের প্লাজুক রূপ এক অন্যান্য দৃশ্য তৈরি করলো। জাংকুক তের প্রতিটি ইঞ্চিতে তার ভালোবাসার ছাপ এঁকে দিতে লাগলো। তের অস্পষ্ট আর্তনাদ, জাংকুকের ভারী নিঃশ্বাসের পুরো রুমটি এক অন্যরকম উত্তেজনায় ভরে উঠল। সার্বিত সব বাধা বিপত্তি আর দূরত্ব আজ তুচ্ছ। জাংকুক তের অতি নিকটে গিয়ে তাকে এক অবিচ্ছেদের বন্ধনে আবদ্ধ করলো। ভালোবাসার সেই চরম মুহূর্তেই তে জাংকুক আরো শক্ত করে ঝাপটে ধরলো। সমুদ্রের ঢেউ যেন তীরে এসে আছড়ে পড়ে, আর তাদের প্রেম আজ সব সীমা ছাড়িয়ে একে অপর টিপ টিপ রূপ নিল।
সারা রাত চললো তাদের সেই বুনো প্রেমের খেলা, যেখানে ক্লান্তি নেই, আছে শুধু একে অপরের পাওয়ার অপরিসীম আকাঙ্ক্ষা। Business clean. ভোরবেলা যখন সমুদ্রের নীল জলরাশিতে সূর্যের প্রথম আলো পড়ল, তে দেখলো সে জাঙ্গুকের প্রশস্ত বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। জাঙ্গুকদের কপালে একটা স্নিগ্ধ চুমু খেয়ে বলল, শুভ জন্মদিন আমার ভালোবাসা, আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার আত্মা। তে জাঙ্গুকের চোখের দিকে তাকিয়ে এক বুক প্রশান্তি নিয়ে হাসলো। তাদের এই হানিমুন শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল দুইটি আত্মার চিরস্থায়ী মিলনের এক গভীর উৎস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো পাখিরা? আমি ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আসলে আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো আশা করা যায় এখন আমার চ্যানেলটা একটু ঠিক হয়েছে, বাট আমি জানি না এই চ্যানেলটা কতদিন টিকিয়ে রাখতে পারবো। তো অনেক কথা বললাম, এই স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই জানাইবা, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, যেহেতু এই স্টোরিটা আমার লেখা, অন্য কারোর লেখা না। আর স্টোরিটা ভালো লাগলে তোমার বন্ধুদের বান্ধবীদের সাথেও শেয়ার করতে পারো, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।